প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি মোহাম্মদ আলতাফ হোসেন সায়েন্স হোম ডিডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পদার্থবিজ্ঞানের ৬ষ্ঠ নম্বর অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের ৪র্থ পাঠ আমরা আজকে শুরু করব। মূলত আজকে আমরা ক্যালোরিমিতি সম্পর্কে আলোচনা করব। পাঠে চলে যাচ্ছি। একটু লক্ষ্য করো, ক্যালোরিমিটার। আমরা গত ক্লাসে ক্যালোরিমিটারের ছবি দেখিয়েছিলাম। ক্যালোরিমিটার কি? আসলে তাপ পরিমাপের একটি যন্ত্র, যার সাহায্যে আমরা তাপ পরিমাপ করতে পারি। এবং এই ধরনের বিভিন্ন ধরনের ক্যালোরিমিটার আছে। সেখানে মূলত একটা তাপ অপরিবাহক পদার্থ দ্বারা আবদ্ধ একটা পাত্র, যার মধ্যে আমরা কোনো বস্তু, দুটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হলে সেখান থেকে যাতে তাপ বাইরে আসতে না পারে, বাইরের তাপ ভিতরে যেতে না পারে, আমরা তাপমাত্রা রেকর্ড করার ব্যবস্থা থাকবে থার্মোমিটার প্রবেশে, আর একটা নাড়ানি থাকবে যেটা দিয়ে আমরা কোনো যদি পদার্থ যারা থাকবে তাদেরকে আমরা নাড়াচাড়া করে আমরা একটা চূড়ান্ত তাপমাত্রা খুঁজতে পারবো। এই জন্য একটা নাড়ানি থাকে। এই ধরনের ক্যালোরিমিটার আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যখন আমরা তাপমাত্রার পার্থক্য করি। আজকে আমরা যেহেতু ক্যালোরিমিটার শুরু করছি, ক্যালোরি পরিমাপের আসলে আমরা বিজ্ঞান যেটা, সেটা আমরা ক্যালোরিমিতি বলি। ক্যালোরিমিটার আজকে যে বিষয়টি উপস্থাপন করব তার আগে আমরা কয়েকটা চিত্র দেখে একটু খেয়াল করো যে এখানে একটু খেয়াল করো যে দুটা পাত্র নিয়েছি, গোলতলি ফ্লাস্ক স্ট্যান্ডের সাহায্যে আছে, যার মধ্যে থার্মোমিটার, তাপমাত্রা রেকর্ড করার জন্য থার্মোমিটার আছে। একটাতে পানি আর একটাতে প্যারাফিন মোম। এখন একটু খেয়াল করো যে আমরা যখন একটা বার্নার দিয়ে তাপ দিচ্ছি সম পরিমাণ, অর্থাৎ এখানেও 1 লিটার, সাপোজ এখানেও 1 লিটার, তাপমাত্রা একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা তাপ দেই, বার্নারটা তার তাপ দিতে থাকি বার্নার দিয়ে, তাহলে দেখা যাবে যে এটার যে পরিমাণ তাপমাত্রা, পানির তাপমাত্রা বাড়বে তার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে প্যারাফিনের। তার মানে অর্থাৎ প্যারাফিনের তাপমাত্রাটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তার মানে প্যারাফিনের তাপ ধারণ ক্ষমতাটা আসলে কম। হিট ক্যাপাসিটি অর্থাৎ তাপের পরিমাণ নির্ভর করে পদার্থের উপাদানের উপর। তাহলে আমরা বিভিন্ন উপাদানের উপাদানের তৈরি যে পদার্থগুলো, তাদের তাপ ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে পানির চেয়ে প্যারাফিনের তাপ ধারণ ক্ষমতা কম। আসলে পানির তাপ ধারণ ক্ষমতাও অনেক বেশি, যেটা আমরা একটু পরেই আমরা এ বিষয়ে আর ব্যাপক জানব। আমরা আর একটা চিত্রের দিকে খেয়াল করি যে এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে আমরা দুটা ফ্লাস্কের ভিতরে পানি নিয়েছি, একটাতে যে পরিমাণ পানি আছে আর একটাতে অনেক বেশি পরিমাণ পানি আছে। অর্থাৎ এখানে পানির পরিমাণ বেশি মানে ভর বেশি, আর এখানে ভর কম। এখন খেয়াল করো যে আমি একই নির্দিষ্ট সময়ে যদি আমি তাদের তাপ দেই, দেখা যাবে যে যেটা কম পানি আছে সেই ফ্লাস্কটাতে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে। তার মানে কি, যত ভর বেশি, ভরের পরিমাণ, পদার্থের ভরের পরিমাণ যত বেশি, তাপ ধারণ ক্ষমতাও তত বেশি হচ্ছে আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমরা আগেরটা দেখলাম আমরা উপাদানের উপরে নির্ভর করতেছে এই তাপদান, আর এখানে আমাদের ভর কতটুকু সেটার উপর নির্ভর করতেছে তার তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ একই উপাদানের তৈরি, ভর ভিন্ন ভিন্ন হলে তাপ ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হবে। আর একটা আমরা চিত্র দেখাতে চাই যেখানে একই পানি নিয়েছি, একই পরিমাণ, কিন্তু ভিন্ন সময় ধরে আমি তাপ দেওয়া শুরু করলাম। একটাতে 15 মিনিটের তাপ দিলাম, আর একটা 25 মিনিট তাপ দিলাম। যেহেতু 25 মিনিট ধরে তাপ দিলাম, অতএব এখানে তাপের পরিমাণ বেশি হবে। অর্থাৎ
ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সমপরিমাণ তাপ হলেও সময় ভিন্নতার কারণে তাপমাত্রা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তার মানে তাপের পরিমাণের উপর নির্ভর করবে তাপমাত্রার বৃদ্ধি। আমি এখানে যেহেতু বেশি পরিমাণ তাপ দিচ্ছি, সময় ধরে বেশি পরিমাণ তাপ দিচ্ছি, অতএব তাপমাত্রার বৃদ্ধিটা এই ক্ষেত্রে বেশি হচ্ছে। তাহলে আমরা এই যে তাপ ধারণ ক্ষমতা, এই তাপ হিট ক্যাপাসিটি তাহলে কি, এইটা আমরা এবার জানব। হিট ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি? যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, আমরা জানি বৃদ্ধি যখন বলবো তখন কেলভিন, 1 কেলভিন আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড একই কথা। এই জন্য আমরা সংজ্ঞায় কিন্তু এইভাবে আমরা বললাম যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলবো আমরা তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি। যদি এমন হয় যে আমরা ধরলাম যে একটা বস্তু তাপমাত্রা ইনিশিয়ালি θ1 ছিল, এরপরে তাপমাত্রা বৃদ্ধি করে θ2 পেলাম, তাহলে কতটুকু বৃদ্ধি করলাম? θ2 - θ1, যাকে আমরা ডেল্টা থিটা দ্বারা প্রকাশ করি। আমরা এর আগের ক্লাসগুলোই দেখেছি। এখন এই ডেল্টা থিটা কেলভিন বৃদ্ধি করতে যদি আমার সাপোজ কিউ পরিমাণ তাপ লাগলো, কিউ জুল, যেহেতু তাপের একক জুল, আমি বললাম কিউ জুল তাপ লাগলো, তাহলে 1 কেলভিন বৃদ্ধি করতে কতটুকু তাপ লাগলো? কিউ বাই ডেল্টা থিটা। এই কিউ বাই ডেল্টা থিটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। আমরা একটু গুছিয়ে যদি বলি, দেখো একটু খেয়াল করো যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। আর আমরা যেটা বলতেছিলাম একটু আগে যে ডেল্টা থিটা কেলভিন বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের কিউ বাই ডেল্টা থিটা ঐকিক নিয়ম অনুসারে আমরা এটা পাই। অতএব সংজ্ঞানুসারে সাধারণত হিট ক্যাপাসিটিকে আমরা সি দিয়ে প্রকাশ করি, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল্টা থিটা। এর একক হচ্ছে জুল পার কেলভিন, যেহেতু কিউ হচ্ছে তাপের পরিমাণ, এর একক জুল, আর নিচে আছে ডেল্টা থিটা মানে তাপমাত্রা কেলভিন, জুল পার কেলভিন হচ্ছে এর একক। এখন এই তাপ ধারণ ক্ষমতা, এইটা যদি আমি যে কোনো ভর, এটা ভরটা যদি আমরা একটা নির্দিষ্ট করে দেই একক ভর, তাহলে আমরা সেটাকে বলি আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা স্পেসিফিক হিট। অর্থাৎ আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝায় যে 1 কেজি ভরের বা একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলে। তার মানে এই ক্ষেত্রে শুধু ভরটা একক করে দেওয়া হলো, সংজ্ঞাটা আগের মতোই। দেখো, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। কেন উপাদান কথাটা বললাম? যেহেতু ভিন্ন, আমরা একটু আগেই যে ছবিটা দেখালাম সেখানে কিন্তু দেখলাম যে উপাদান ভিন্ন হলে তাদের তাপ ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হচ্ছে। এই জন্য উপাদান কথাটা এখানে আসতে হবে, স্পেসিফিক করে দিতে হবে। অতএব তাহলে আমরা এবার আগের মতো এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা কেলভিন বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ তাপ প্রয়োজন হয়, তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হবে কিউ বাই এম ডেল্টা থিটা কেলভিন। অর্থাৎ সংজ্ঞানুসারে আমরা আপেক্ষিক তাপকে স্বভাবত এস দিয়ে প্রকাশ করি, আর এস ইজ ইকুয়াল টু কিউ বাই এম ডেল্টা থিটা। কিউ এর একক জুল, এম এর একক অর্থাৎ ভরের একক হচ্ছে কেজি, আর তাপমাত্রার একক কেলভিন, অর্থাৎ জুল পার কেজি পার কেলভিন। আর পার কেলভিন না বলে পার ডিগ্রি সেন্টিগ্রেডও আমরা বলতে পারবো, যেহেতু আমরা তাপমাত্রার পার্থক্য এখানে বলছি। অতএব জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বলতে পারবো। তাহলে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা কি আমরা জানলাম। এখন এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। আমরা একটু খেয়াল করো যে এস ইজ ইকুয়াল টু কিউ বাই এম ডেল্টা থিটা। আবার কিউ বাই ডেল্টা থিটা মানে কিন্তু সি, তার মানে এস ইজ ইকুয়াল টু সি বাই এম, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু এম এস। আমরা একটু সাজিয়ে যদি আমরা বলি, সংজ্ঞার থেকে আমরা এটা সম্পর্কটা ইজিলি পেতে পারি যে আমরা যদি কোনো বস্তুর ভর এম হয়
আর তার আপেক্ষিক তাপ এস হয়, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি? যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাই কিন্তু আপেক্ষিক তাপ। অতএব সংজ্ঞা অনুসারে S = Q/m ডেল্টা থিটা। আবার তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা আমরা জানি, কোনো ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাই কিন্তু আমাদের তাপ ধারণ ক্ষমতা। তাহলে আমরা 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড S জুল তাপের প্রয়োজন, অর্থাৎ m কেজির জন্য ms। এই ms-টাই কিন্তু যে কোনো ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, এইটাই কিন্তু আমাদের c। অতএব c = ms। অথবা আমরা একটু আগেই যে রিলেশনটা দেখলাম যে S = Q/m ডেল্টা থিটা, এখান থেকে Q/ডেল্টা থিটা মানেই আমরা একটু আগে জেনেছি c। অতএব S = C/m, অতএব c = ms। এখান থেকেও আমরা বের করতে পারি। তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক আমরা কি এটা পেলাম, c = ms, অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা ভর গুণন আপেক্ষিক তাপ। এবার আমরা ক্যালোরিমিতির মূলনীতি, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে দুটা বস্তু যদি তাপমাত্রা ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন তাপমাত্রার দুটো বস্তু বা একাধিক বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে আনি, অর্থাৎ কাছাকাছি নিয়ে আসি, তার মধ্যে কোনো রকম তাপ অপরিবাহী কোনো পদার্থ না থাকে, অর্থাৎ তাদের মধ্যে যদি তাপীয় সংস্পর্শে নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই তাদের এই বস্তু যেহেতু ভিন্ন ভিন্ন তাপমাত্রা, অর্থাৎ তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে। অর্থাৎ বেশি উষ্ণতার বস্তু থেকে তাপ কম উষ্ণতর বস্তুর দিকে প্রবাহিত হবে। আমরা এর আগেও ক্লাসে আমরা এই বিষয়টি উচ্চতার সাথে সম্পর্ক করে আমরা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে তোমাদের, যে ফ্লুইড তরল পদার্থ প্রবাহিত হয় উচ্চতার উপর পার্থক্যের উপর, এখানে তাপমাত্রার পার্থক্য হলেই তাপের প্রবাহ হবে। তাহলে উষ্ণতর বস্তু থেকে নিম্নতর তাপমাত্রার বস্তুতে কি হবে, তাপ প্রবাহ হবে। এখন আমরা বলতেছি যে এই যে তাপের প্রবাহ, এইটা যদি এমন হয় যে এদের মধ্যে অন্য বাইরে থেকে কোনো তাপ আসতে দিলাম না, বা এখান থেকে তাদের মধ্যে যে তাপ, এই তাপটা বাইরেও পরিবেশে বা অন্য কোথাও যেতে দিব না, এরকম একটা পরিবেশ যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই তাপটা শুধু যে একজন বর্জন করবে আর একজন গ্রহণ করবে। এবং আরেকটা কন্ডিশন যদি আমরা রাখি যে এদের এই বস্তুদ্বয়ের মধ্যে কোনো সময় রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। আমরা জানি যে যখনই কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে তখনই সেখানে তাপের উৎপত্তি হয় বা তাপ হ্রাস পায়। আমরা এন্ডোথার্মিক এক্সোথার্মিক বিক্রিয়ার কথা, আমরা রিঅ্যাকশনের কথা আমরা জানি। অর্থাৎ যে কোনো বিক্রিয়া ঘটলে সেখানে তাপের হয় হ্রাস পায় অথবা বৃদ্ধি হয়। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া হওয়া চলবে না, তাহলে কিন্তু আমার বাইরের অন্য কোনো তাপ এখানে অ্যাড হয়ে গেল। অতএব আমরা বলতে পারি যে একাধিক ভিন্ন তাপমাত্রার বস্তুর মধ্যে যদি এমন হয় যে তাপের আদান প্রদান হবে না, শুধু তাদের মধ্যে আদান প্রদানটা হবে, বাইরে থেকে তাপ আসবে না, সেখান থেকে বাইরে তাপ যাবে না, তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, তাহলে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ আর নিম্নতর উষ্ণতার অর্থাৎ নিম্ন উষ্ণতার বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান হবে। এইটাই আসলে মূলত ক্যালোরিমিতির মূলনীতি। আমরা এটাকে যদি একটু সুন্দরভাবে সংজ্ঞায়িত আকারে লিখি, তাহলে এইরকম, একটু খেয়াল করো যে যদি একাধিক বস্তুর মধ্যে বাইরে থেকে অন্য কোনো তাপ এদের ভিতর না আসে, বা কিংবা এদের ভিতর থেকে কোনো তাপ বাইরে না যায়, কিংবা তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে, তাহলে শক্তির সংরক্ষণশীলতার সূত্রানুসারে এই ক্ষেত্রে কনজারভেশন ল অফ এনার্জিটা কার্যকর হবে। কারণ এখানে শক্তি যেহেতু অন্য কোথাও যাচ্ছে না, অতএব শক্তিটা থাকবে, কারণ তাপ এক প্রকার শক্তি। অতএব গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এটাই হচ্ছে হিট গেইন = হিট লস, ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে এইটার উপর ভিত্তি করে মূলত আমরা গাণিতিক সমস্যাগুলো আগাবো। আমরা একটু আগেই আপেক্ষিক তাপের সূত্র দেখছি, খেয়াল আছে তোমাদের, S = Q/m ডেল্টা থিটা, সেখান থেকে Q = ms ডেল্টা থিটা লেখা যায়, যেটা আসলে এই কিউটাই হচ্ছে তাপের পরিমাণ। সেটা হতে পারে বর্জিত তাপ, হতে পারে গৃহীত তাপ। তাহলে আমরা এবার একটা আরো কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, কারণ আমাদের যখন আমরা
ক্ষিপ্ত তাপ কি? আমরা এর আগে আমরা কুলিং কার্ভ দেখেছি, এ নিয়ে কথাও বলেছি আমরা, যে বরফ যখন গলে একটা নির্দিষ্ট তাপমাত্রা, সম্পূর্ণ বরফ না গলা পর্যন্ত তার তাপমাত্রা বৃদ্ধি পায় না, অর্থাৎ 0 ডিগ্রিতেই থেকে যায়। সম্পূর্ণ বরফ গলে আবার পানি হবে, তখন আবার তাপমাত্রা বাড়বে, অর্থাৎ তাপ দিচ্ছে আমি। আবার এক সময় 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন উঠবে, পানি বাষ্প হতে শুরু করবে, তখন সম্পূর্ণ পানি বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা একই থাকবে, অর্থাৎ স্থির থাকবে। এই যে এই স্থির থাকা, তার মানে এই সময় কিন্তু আমি তাপ দিচ্ছি, সেই তাপটা গেল কোথায়? সেই তাপটা মূলত এই পদার্থের অবস্থার পরিবর্তনের কাজে ব্যয় হয়, অর্থাৎ এই তাপটা পদার্থের অণুগুলো নিয়ে তাদের মধ্যে ভাইব্রেশন, গতিশক্তি অনেক বেড়ে যায়। থার্মাল ভাইব্রেশন এই তাপের কারণে হয়ে থাকে, ফলে তারা অনেক দূরে দূরে অর্থাৎ প্রায় ফ্রিভাবে মুভ করে। এরকম যদি হয় তাহলে তার স্টেট পরিবর্তন হয়ে তরল হয়ে যায়, আবার তরল থেকে গ্যাস হয়, আরও বেশি ভাইব্রেশন হয়, গতিশক্তি আরও বেশি পরিমাণ বৃদ্ধি পায়। এক সময় মুক্ত হয়ে সে পরমাণুর, তাদের অণুপরমাণুর মধ্যে যে বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তির মধ্যে আবদ্ধ ছিল, সেটা পরাভূত করে সে মুক্তভাবে চলে যায়। এই যে পরিবর্তন, এই পরিবর্তন সময় কিন্তু আমরা তাপটা তাহলে এই পদার্থের চেঞ্জ, স্টেট চেঞ্জের কাজে ব্যবহার হচ্ছে। এই তাপটা কিন্তু আমরা সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ সেটা থার্মোমিটারে প্রকাশ পায় না, অর্থাৎ ফলাফলটা একই থাকে, যে সবসময় 0 তার মানে এই তাপটা ওই কাজে ব্যবহৃত হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে গতিশক্তিতে, তাপ শক্তিটা। তাহলে এই ক্ষেত্রে যে তাপটা লীন অবস্থায় থাকতে, সুপ্ত অবস্থায় থেকে যাচ্ছে, এই জন্য এটাকে ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলি, গলনের সুপ্ত তাপ। একটু পরে আমরা গলনের সুপ্ত তাপ বলবো। তাই সুপ্ত তাপ কি? যে তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত যে পরিমাণ তাপ গ্রহণ করে ইউনিট মাসের জন্য, সেটাই আমাদের আসলে এই সুপ্ত তাপ। তাহলে গলনের সুপ্ত তাপ কি? তাহলে একক ভরের কোনো বস্তু তাপমাত্রা কঠিন থেকে তরল হতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেটা হবে গলনের সুপ্ত তাপ। এখন যদি বলি বরফ গলনের সুপ্ত তাপ 334 কিলো জুল পার কেজি বা 3,34,000 জুল পার কেজি বলতে কি বোঝো গলনের সুপ্ত তাপ? আমরা বলবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে পরিণত করতে ওই 3,34,000 বা 334 কিলো জুল তাপের প্রয়োজন হবে। তাহলে আমরা গলনের সুপ্ত তাপ এখানে সংজ্ঞা আকারে লেখা হয়েছে, তোমরা ভালোভাবে দেখে নিবে, যে একক ভরের কোনো কঠিন পদার্থকে তার গলনাঙ্কের তাপমাত্রায় রেখে তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটে, আসলে তাপমাত্রার পরিবর্তন হবেই না অরিজিনালি, তা ঘটিয়ে কঠিন থেকে তরলে রূপান্তর করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই কঠিন পদার্থের গলনের সুপ্ত তাপ বলে। এখন যেটা বললাম যে বরফ গলনের সুপ্ত তাপ এত বলতে কি বোঝো, তাহলে আমরা ওইটাই বলবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করে, অর্থাৎ সম্পূর্ণরূপে গলাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই তাপটা লাগবে কত জুল? 3,34,000 জুল। এটা অবশ্য তোমাদের বইতে এত কিলো জুল আছে বলে আমি এটা লিখছি, অনেক সময় লিখবা যে 336,000 অর্থাৎ 3,36,000। আমি হয়তো একটা গাণিতিক সমস্যা এই 3,36,000 ব্যবহার করব, এটা তোমার যেটা দেওয়া থাকবে সেটাই, আর যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তোমার বইতে যেটা উল্লেখ আছে সেটাই ব্যবহার করা উত্তম হবে। এটা ভ্যারিয়েশন। এখন আমরা একটা গাণিতিক সমস্যার দিকে যাই, একটু খেয়াল করো, যে বললাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.05 কেজি, তার মানে কি 50 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.2 কেজি পানির সাথে মিশানো হবে। তাহলে আমি যে পরিমাণ 200 গ্রাম বা 0.2 কেজি পানি নিলাম, যে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এর মধ্যে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 50 গ্রাম বরফ মিশ্রিত করে ফেললাম। এখন বলা হলো মিশ্রণের শেষ তাপমাত্রা কত, অর্থাৎ শেষে এসে, কারণ এখানে বরফ তাপ গ্রহণ করবে, গ্রহণ করে সে গলে পানি হবে, আর যে গরম পানি আছে সে কিন্তু তাপ বর্জন করবে। তাহলে শেষে আমরা একটা তাপমাত্রা পাব মিশ্রণে, সেই তাপমাত্রা কত সেটা বের করতে হবে। তার মানে এখানে বরফের গলনের সুপ্ত তাপ দেওয়া আছে,
3,36,000। তার মানে কি 1 কেজি বরফকে সম্পূর্ণ গলাতে কি পরিমাণ তাপের প্রয়োজন? এই 3,36,000 জুল তাপের প্রয়োজন। এখন আমি কত গ্রাম বরফ নিয়েছি বা কত কেজি বরফ? 0.05 কেজি বরফকে গলাতে কতটুকু তাপের প্রয়োজন সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। এখন সেই বরফ গলা পানি আমি যদি ধরি সেই মিশ্রণের তাপমাত্রা থিটা, তাহলে থিটা ডিগ্রি পর্যন্ত উঠবে, কারণ এই বরফ গলার পরে তারপরে সেই তাপমাত্রা কিন্তু বাড়বে। যতক্ষণ বরফ গলবে না ততক্ষণ কিন্তু তার তাপমাত্রার পার্থক্য পাবো না। সেই ক্ষেত্রে আমরা তাপ পরিমাণটা বের করার জন্য আমরা জানি বরফ Q = mLF, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। আমরা একটু আগেই যেটা দেখলাম বরফ গলনের সুপ্ত তাপ, অর্থাৎ বরফ গলনের সুপ্ত তাপকে ভর দিয়ে গুণ দিলে আমি সেই পরিমাণটা পাবো। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস দেওয়া আছে? আমরা তাপমাত্রাগুলো কেলভিনে রূপান্তরিত করছি। আমরা ধরে নিলাম মিশ্রণের তাপমাত্রা থিটা, তাহলে এই ক্ষেত্রে পানির তাপমাত্রা 303 কেলভিন থেকে, অর্থাৎ 30 ডিগ্রি থেকে কমে থিটা ডিগ্রিতে আসবে। আমি ধরে নিছি মিশ্রণের তাপমাত্রা থিটা, তাহলে আমার 30 ডিগ্রি থেকে থিটাতে আসতে বা 303 কেলভিন থেকে থিটাতে আসতে বর্জিত তাপ Q = ms ডেল্টা থিটা। এটা হলো মূল ফর্মুলা। আমরা জানি এসটা কি, আমাদের পানির আপেক্ষিক তাপ, কিন্তু এটা 4200 আমরা এটা জানি। মনে রাখতে হবে যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। আমরা আগেই দেখছি আমরা যে আপেক্ষিক তাপের একক জুল পার কেজি পার কেলভিন। তাহলে এই ক্ষেত্রে আমাদের আরো কয়েকটা হয়তো বরফের 2100 বা তামার 400 এরকম বিভিন্ন বস্তুর আপেক্ষিক তাপ তোমাদের বইতে একটা চার্টও আছে, এটা দেখবা। আর যদি আমাদের বিশেষ করে পানি বরফ এগুলো মনে রাখতে হবে, দেওয়া থাকবে না, আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা কতটুকু তাপ বর্জন করলো পেলাম। এবার বরফ কতটুকু 2 পর্যায়ে তাপ গ্রহণ করবে, কেননা একবার বরফ গলে যাবে, আবার সেই বরফ গোলা পানির তাপমাত্রা থিটা পর্যন্ত উঠবে। তাহলে আমরা সেটা বের করি যে 273 কেলভিন তাপমাত্রার বরফকে 273 কেলভিন পানিতে পরিণত। এই ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম mLF, ল্যাটেন্ট হিট। LFটা হলো ল্যাটেন্ট হিট অফ ফিউশন, যেটা আমার দেওয়া আছে, ভর দিয়ে গুণ দিয়ে আমি এটা পেলাম। এখন এই পানির তাপমাত্রা কততে উঠবে? এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু পানি হয়ে গেল, এখন এটা থিটা পর্যন্ত উঠবে। সেটা আমি আবার বের করি যে 273 কেলভিন তাপমাত্রার বরফ গলা পানি তাপমাত্রা থিটা পর্যন্ত পৌঁছতে কতটুকু তাপ গ্রহণ করবে সেটা পেলাম। এখন আমরা ক্যালোরিমিতির যেটা মূলনীতি আমরা একটু আগেই দেখলাম যে বর্জিত তাপ = গৃহীত তাপ, বা গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এটা আমরা বসায় দিয়ে আমরা কিন্তু মানগুলো বের করতে পারবো ইজি। জাস্ট সমীকরণটা আমরা কি দেখলাম? 281 কেলভিন বা 8 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ শেষ পর্যন্ত আমাদের যে তাপমাত্রা হবে সেটা 8 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 30 থেকে 8-এ নামবে। আর বরফের গলার পানির তাপমাত্রাও 8 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠবে। তো এই ধরনের বিভিন্ন আমাদের যে তাপের আদান প্রদান সম্পর্কিত যে প্রবলেমগুলো আমরা এই আসলে ফর্মুলা একটাই, Q = ms ডেল্টা থিটা। আপেক্ষিক তাপের যে সংজ্ঞা, সেখান থেকে আমরা তাপের পরিমাণ নির্ণয়ের যে সূত্র পেলাম এটা। আর গলনের ক্ষেত্রে, সুপ্ত তাপের ক্ষেত্রে ফর্মুলাটা হলো mLF, Q = mLF। আমরা আরেকটা উদ্দীপকের দিকে খেয়াল করি যে আমরা একটা বিকারে কিছু পানি আছে আর একটা বরফ নিয়েছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ। উভয়েরই যে পরিমাণ পানি নিয়েছি আর যে বরফের ভর একই, অর্থাৎ সমান ভরের বরফ এবং সমান ভরের পানি। এখন এই পানিকে আমি একটা বার্নার দিয়ে তাপ দিয়ে তাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলাম। আস্তে আস্তে বেড়ে এক সময় সাপোজ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, খেয়াল করো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠে গেল। এই অবস্থায় অর্থাৎ তাদের ভর সমান। এখন একটা বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর পানির তাপমাত্রা, ফুটন্ত পানি নিচ্ছি সেখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কি করলাম? এই বরফটা নিয়ে এসে আমি পানির মধ্যে ছেড়ে দিলাম। এতে কি হবে? গরম পানির প্রভাবে বরফ আস্তে আস্তে গলে যাবে, গলে পানি হয়ে যাবে। এখন এই অবস্থায় আমি দেখলাম, এখন থার্মোমিটার দিয়ে আমি আবার তাপমাত্রা রেকর্ড করলাম যে এর তাপমাত্রা বেড়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হল।
তার মানে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ফুটন্ত পানি আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ উভয়ের ভরই সমান নিয়ে মিক্সড করে দিলাম। এতে আমার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা বা মিশ্রণের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড পেলাম। এখন আমাকে বলা হলো যে বরফ গলনের সুপ্ত তাপ বের কর, অর্থাৎ এটা আমার কোশ্চেন। উদ্দীপকটা আমি দেখালাম যে কি, এখন আমাকে বললো বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় কর। তাহলে এই ক্ষেত্রে আমরা কি, গরম পানি অর্থাৎ ফুটন্ত গরম পানি তাপ বর্জন করছে, 100 থেকে নেমে কততে আসছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে। অতএব গরম ফুটন্ত পানি কর্তৃক বর্জিত তাপ আমি ইজিলি বের করতে পারবো। আমি যদি ধরে নেই যে উভয়ের ভরই এম, ভর যেহেতু দেওয়া নাই আমি ধরে নিলাম এম, তাপমাত্রার পার্থক্য আছে আর পানির আপেক্ষিক তাপ আমি তো জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। আবার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ প্রথমে গলে গেছে, একটু আগে আমি যে প্রবলেমটা করলাম সেটার মতোই, কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এম কেজি বরফ সেটা প্রথমে আগে গলে পানি হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, এটা একটা স্টেজ। সেই ক্ষেত্রে এল এফটাই আমাকে বের করতে পড়ছে, অর্থাৎ এল এফ বলতে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, বরফ গলনের সুপ্ত তাপ, এটা বের করতে হবে। এমটাও জানি না, এল এফও জানি না, অর্থাৎ এইটা হলো আমার একটা স্টেজ, বরফ গলে পানি হলো, সেই পানির তাপমাত্রা কততে উঠছে, 10 ডিগ্রিতে উঠছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 10-এ উঠছে, সেখানে কতটুকু তাপমাত্রা আমরা উভয় ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি। এবার দেখো যে আমি ধরে নিলাম যে পানি ও বরফের ভর, তারপরে বরফের তাপমাত্রা আছে, ফুটন্ত পানির তাপমাত্রা আছে, মিশ্রণের তাপমাত্রা আছে। এখন গরম পানি কর্তৃক বর্জিত তাপ এত জুল, কিন্তু আর বরফ কর্তৃক 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড পানি হবে, সেটা কিউ2 এম এল এফ। এল এফ আমি জানি না, এটাই বের করতে হবে। এখন আবার সেই বরফ গলা পানি তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 283 কেলভিনে উন্নীত হয়েছে, এখানে তাপ কিউ3 আমরা পেলাম। এখন দুইটা সমান করে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী দুইটা যোগ করে আগেরটার গরম পানি কর্তৃক বর্জিত তাপের সাথে যদি আমরা সমান করে দেই, তাহলেই কিন্তু আমরা দেখো উভয় পাশেই এম আছে, অর্থাৎ এম কমন নিয়ে আমরা বাদ দিয়ে এল এফ এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা আগের মতোই কিন্তু খুব সুন্দরভাবে আমরা অঙ্কটা সলিউশন করে ফেললাম। আমার যে উদ্দীপকটা ছিল সেই উদ্দীপক থেকে আমরা যে সলিউশনটা করে ফেললাম। এখন আমরা মূলত এই যে সলিউশনটা করলাম, আমরা এখানে সমান ভরের বস্তুর তাপমাত্রা, এখন যদি আমি অতিরিক্ত আরো কিছু, আমরা একটা তোমাদের বাড়ির কাজ আমরা দিতে চাই, ব্রেনস্টর্মিং করবে তোমরা, যে আমাদের মেইনলি হলো যে সমান ভরের ফুটন্ত পানি আর পানি মিশ্রিত করে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, যেটা আমি উদ্দীপকে যে অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছিলাম সেটাই আমি এখানে বলছি, উদ্দীপকে ভাষায় বলছি। এখন বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বের করো বা সুপ্ত তাপ বের করো, এটা কিন্তু আমি অলরেডি বের করে দিয়েছি, অর্থাৎ 1 নাম্বার প্রশ্নের উত্তর অলরেডি বের করে দিয়েছি। এখন পরের অংশ যেটা তোমরা বাসায় চেষ্টা করবে বা অর্থাৎ করে তোমরা পারবে, কি হবে যে আমি বলছি যে অতিরিক্ত আরো কিছু 200 গ্রাম বরফ আমি এর ভিতরে অ্যাড করলাম, তাহলে আমাদের মিশ্রণের ফলাফল কি হবে, এইটা আমাকে বের করতে হবে। মিশ্রণের আমি যদি আরো অতিরিক্ত 200 গ্রাম বরফ যোগ করি, তাহলে আমার মিশ্রণের ফলাফল অর্থাৎ তাপমাত্রা, শেষ তাপমাত্রা কত হবে বা সম্পূর্ণ বরফ গলবে কিনা। ঠিক আছে, তাহলে আমরা আজকে পাঠ এখানে শেষ করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাঠে থাকার জন্য। তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা করে নিবা। আমরা আগামীতে আরো ভিডিও আপলোড করব, যাতে তোমরা সময় মতো ভিডিওগুলো পেতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।